আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন নমস্কার, তরুণ ঘোষ। আজকে গতকাল থেকে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। আজকে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। মামলাটি করেছেন অ্যাডভোকেট রিঙ্কু চ্যাটার্জি সিং। ওই রানী রাসমণি রোডে হাদির ব্যাপারে যে কথাগুলো উনি বলেছেন, সেখানে মামলা করতে গিয়ে তিনি যে ধারাগুলো লাগিয়েছেন সেগুলো হচ্ছে 152, মানে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। এখন তো সিআরপিসি আইপিসি তো নেই, আমাদের বিএনএস হয়ে গেছে। ভারতীয় ন্যায় সংহিতা 152, 153, 153A, 191, 192, 351, 352 এবং 353 ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে একটাই হচ্ছে ইউএপিএতে মামলা। বলা হয়েছে তিনি প্রথম কথা হচ্ছে উস্কানিমূলক মন্তব্য করেছেন, দুই দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছেন, দেশদ্রোহিতার কাজ তো করেছেনই, উল্টে তিনি দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তার নাম করে মিথ্যা বক্তব্য পেশ করে দেশ এবং পড়শি দেশকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আরো এই সমস্ত মামলার সমস্ত ধারা উপধারা যা আছে আরো তো আছে, সেগুলো বিশ্লেষণ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো এখন এই যে মামলাটা যেটা হলো, এই মামলাটার এবার দ্রুত শুনানি হবে। কারণ কেন্দ্রের বিরুদ্ধে যদি মামলা হয়, কেন্দ্র সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে, আর সেটা যদি হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে তাকে ট্যাগ করে যখন উদ্ধৃতিটা করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে যেখানে মামলা করা হয়েছে, সেই মামলায় দ্রুত শুনানি হবে এবং এটা ফাস্ট ট্র্যাক কোর্টে হবে বলেই আমার ধারণা। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটা গতকালকে বলছিলাম, আর একটা উপদ্রব এসে হাজির হলো। সেই উপদ্রবটা এবারে ইউএপিএ হয়ে মমতার ওপরেতে হাজির হলো। অর্থাৎ ইউএপিএ হচ্ছে এমন একটা ধারা, সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য ইউএপিএ ধারা একটা আছে। সেই ধারায় যদি অ্যারেস্ট হয় তাহলে সেখান থেকে কেউ মুক্তি পায় না, আজীবন কারাবাস ভোগ করতে হয়। সে ইউএপিএ ধারায় তাকে মামলা করা হয়েছে এবং তার যা অডিও ভিডিও যে সমস্ত ফুটেজ রয়েছে, সেই ফুটেজগুলো সর্বত্র ছড়িয়ে আছে। কটা জায়গাতে উনি আর কি মুছবেন, ফলে এই মামলাটা তো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন এই যে গতকালকে উনি এই কথাটা বললেন, তারপর থেকে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা উত্তপ্ত একটা সরকার টু সরকার নয়, পাবলিক টু পাবলিক একটা উত্তপ্ত একটা বাদানুবাদ চলছে। ওপারে সোশ্যাল মিডিয়া, এবারে সোশ্যাল মিডিয়া, দুই মিডিয়াতেই উত্তপ্ত বাদানুবাদ চলছে। এখন ওনার উদ্দেশ্য কি ছিল? আমাদের দেশে যে লুকায়িত জামাতগুলো আছে সেগুলোকে হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া, যে আমার সিংহাসন তো গেছে গেছে, এবার আমি কাউকে শান্তিতে থাকতে দেব না। এটা যদি তার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তিনি ইউএপিএটায় কিন্তু ফেঁসে যাবেন। কারণ দেশের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা, এটা হচ্ছে ইউএপি এর মধ্যেই পড়ে। আর এটা হচ্ছে দাঙ্গা লাগানোর মতোই একটা চেষ্টা। এর মধ্যে কোনটা ইউএপি এর ধারার মধ্যে পড়ছে, এতগুলো ধারার মধ্যে, সেটা আমি জানতে পারিনি। এখন এই যে রিঙ্কু
রিঙ্কু চ্যাটার্জি সিং, তাকেও আমি, ভদ্রমহিলাকে আমি চিনি না, আমি তার একটি ছবি পেয়েছি, সেই ছবি আমি দেখিয়ে দিলাম। আমাদের এখানে সমস্ত টিভিতে এখন এটাই দেখাচ্ছে যে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছে এবং খুব শিগগিরই অ্যারেস্ট হতে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে এখন এই ভারত বাংলাদেশের মধ্যে একই একটা অস্থিরতা চলছে। এর আগে হাদির মৃত্যু নিয়ে তখন একটা বিতর্ক হয়েছিল যে এর পেছনে ভারত রয়েছে। ভারত অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল যে এর পেছনে ভারতের কোনো হাত নেই। ভারত যদি চাই, বাংলাদেশ যদি চায়, তাহলে ভারতের সঙ্গে যৌথভাবে তদন্ত করতে পারে, সেক্ষেত্রে ভারত সমস্ত রকমের সহযোগিতা করবে। ব্যাপারটা যখন সেখানে থেমে গেছিল, ওই জায়গায় উনি খুঁচিয়ে আবার সে গ্যাংরিন করা বলে না, উনি গ্যাংরিন করার চেষ্টা করলেন। এখন এই গ্যাংরিন এখন তো বিষাক্ত হয়ে গেছে। কালকে খুঁচিয়েছেন, 24 ঘন্টার মধ্যে সেটা বিষাক্ত হয়ে গেছে। এখন এই যে নির্দেশ, এটা দিল্লি থেকে এসছে নাকি উনি নিজে নিজেই, এই রিঙ্কু চ্যাটার্জি সিং তিনি নিজে নিজে মানে স্বতঃপ্রণোদিতভাবে করেছেন, সেটা জানা যায়নি। কিন্তু এতগুলো ধারায় যখন মামলা উনি ঠুকেছেন, এবং খুব নামি অ্যাডভোকেট উনি, শুনেছি এতগুলো ধারায় যখন উনি ঠুকেছেন মামলা, উনি কিন্তু এত তাড়াতাড়ি মানে এত সহজে ছাড়ার পাত্রী নন। আমি যতটুকু শুনেছি ওনার বিষয়ে, কলকাতা হাইকোর্টের বিভিন্ন উকিল মারফত আমি ফোন করেছিলাম কিছুটা আগে, কলকাতা হাইকোর্টের দুজন লয়ারকে আমি ফোন করেছিলাম। তারা বললেন যে এই মহিলা যদি মানে ধরে কোনো কেস, তাহলে তার হাত থেকে নিস্তার পাওয়া খুব মুশকিল। মানে এমন আইনি প্যাচে ফেলবে, সেখান থেকে কিন্তু তাকে বের করা খুব মুশকিল। এখন মমতা ব্যানার্জি তো সরকারে নেই, আমি জানি না কপিল সিব্বাল আর অভিষেক মনু সিংভি আসবে কিনা তাকে বাঁচাতে। আজ পর্যন্ত অভিষেক মনু সিংভি আর কপিল সিব্বাল তার হয়ে যত মামলা লড়েছে, লক্ষ লক্ষ টাকা নিয়েছে, 20 লাখ টাকা তো শুধু মামলা অ্যাপিয়ারেন্স ফিস দেন। এবার যদি তাদের কলকাতা আসতে হয়, আর যদি আসেন কলকাতা যদি আসতে হয়, তাহলে তারা 3 গুণ 4 গুণ ফিস দেন। মানে 20 লক্ষ টাকা ফিস হলে তাহলে 60 থেকে 80 লক্ষ টাকা নেবেন। এছাড়া তাকে প্রাইভেট জেট দিতে হবে। প্রাইভেট জেটে উনি আসবেন, মামলা করবেন, প্রাইভেট জেটে ফিরে যাবেন, তার সময়ের এত দাম। এখন দেখতে হবে যে নিজের পয়সায় উনি কপিল সিব্বাল বা অভিষেক মনু সিংভিকে উনি আনতে পারেন কিনা। তবে যে মামলায় উনি ফাঁসছেন, এই মামলার সঙ্গে আরো মামলা কিন্তু দেখবেন ধীরে ধীরে যুক্ত হবে। আজকে এই একটা হয়েছে, তো এর আগে একটা মামলা গতকালকে হয়েছিল, সেইটা এর সঙ্গে ট্যাগ হবে, আর বিভিন্ন থানায় মামলা হবে। এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় মামলা হবে। এই মামলাগুলো সব কটা কিন্তু এই হাইকোর্টের এই মামলাটার সঙ্গে ট্যাগ হবে। ট্যাগ হয়ে এখন একটা মানে বিরাট একটা মামলার একটা যে পাহাড় তৈরি হবে, তারপর ফাস্ট ট্র্যাক কোর্টে যাবে, জলদি জলদি বিচার হবে, মাল ঢুকিয়ে দাও। আর ভারত সরকার তো কোনো রকম সাহায্যই করবে না, বিন্দুমাত্র সাহায্যের হাত কেউ বাড়াবে না। আমাদের এখানে কিন্তু সরকার পরিবর্তন হয়, ইউএপিএ চলে গেছে, এনডিএ এসছে, এনডিএ চলে গেছে, ইউএপিএ মানে কংগ্রেস গভর্নমেন্ট এসছে, কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট সরকার থেকে সরে গেলেও দেশের বিরুদ্ধে গিয়ে কোনো কথা কিন্তু কখনো বলে না। যেহেতু একটা পুরনো দল, তো আইডিওলজি আছে। আর এই তৃণমূলের তো কোনো আইডিওলজি বলে কিছু নেই, এ তো চোরেদের সরকার, শুধু চুরি করো। ওই জন্য দলটার আজকে এই অবস্থা। এবার দলের যিনি সর্বভারতীয় সম্পাদক, তার বাড়িতে তো ইডিও পৌঁছেছে, তার বাড়িতে সিআইডিও পৌঁছেছে, এই বাড়িতে সিবিআই পৌঁছবে।
সবাই মিলে তাকে ধরে নিয়ে গিয়ে টেনে নিয়ে গিয়ে ঢোকাবে, তারপরে পেছনে পেছনে পিসিমাও লাইন দেবে, দলটা আর কিছু থাকবে না। আমি বলেছিলাম না অনেক দিন আগে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের কোনো শাখা নেই, এখন আর প্রদীপ পড়ে থাকবে, সলতে জানারও লোক থাকবে না। আগে তো সুব্রত বক্সী ছিল, পরে বলেছিলেন সুব্রত বক্সী রিজাইন করে বেরিয়ে গেছে, দলে আর কেউ থাকবে না। ফলে আগামী দিন তৃণমূল পার্টি সেটা ধ্বংস হবে কিন্তু অন্যের হাতে চলে যাবে। আর যিনি তৃণমূলটা 98-এ করেছিলেন, এত সাধ্য সাধনা করে কষ্ট করে করেছিলেন, 15 বছর রাজত্ব করে মাৎসন্যায় করে তিনি ভাইপোর সমেত যাবেন সোজা জেল। এটাই হচ্ছে তার ভাগ্যের লিখন আছে। নইলে কেউ এইভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় মিথ্যে কথা বলে দেগে দেন না, কাঠগড়ায় তুলে দেন না। দেখা যাক সামনে কি হয়, সবাই দেখতে থাকবো, আমরা ওয়েট করব। তবে ঘটনা বেশ পেঁচালো হবে এবং বহুদিন চলবে এই নাটক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।